এগোরা গোরা জি স্যার সাইডটাছি কি ব্যাপার আজকে আসতে এত দেরি হলো যে কোথায় গিয়েছিলে নাকি? আর বলো না, আসার পথে বিথির মার সাথে দেখা করে এলো। নিশ্চয়ই খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে। দেবে না কেন, হাজার হলেও তো হবু বিয়ান। আপনার হবু বিয়ান তা কি কি খাওয়ালো? এত সব খাবার আয়োজন করেছে, এতগুলি কি আর মনে থাকে? তবে হ্যাঁ হ্যাঁ, আমার ফেভারিট গরুর কালো ভুনা আর পাতলা ডাল, একদম পেট ভরে খেয়েছি। আচ্ছা, বিয়ের ব্যাপারে কোনো কথা হয়েছে? হ্যাঁ, সবই তো ঠিকঠাক, শুধু তোমার সাথে আলাপ করে দিন তারিখটা ঠিক করা, এই আর কি। ফাইনাল কোথায় গেল? আরে বিদেশ থেকে আসার পর ছেলেটাকে একদম কাছে পাই না, কোথায় যে যায় খালি শিকার আর শিকার, আর ভালো লাগে না। হ্যালো, কে? আমি আইনানের বাবা বলছি। হ্যাঁ, কখন? কোন হাসপাতালে আছে? আমরা এখনই আসছি, কি? আমার ছেলের কি হয়েছে? আমাকে একটু বলেন, কি হয়েছে? এই মানে একটু মাথায় আঘাত পেয়েছে, তাই আর কি। চলো 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 চলো। মা মা তাড়াতাড়ি করো না। আরে বাবু একটু দাঁড়া না, এত অস্থির হচ্ছিস কেন? হাসপাতাল ভর্তি মানুষ, ওদের জন্য কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে না? আর তাছাড়া ওখানে তোকে কয়েকদিন থাকতে হবে, ওর সেবা যত্ন করতে হবে। যে কাজটা দুদিন পরে করলে হতো, সেই কাজটা দুদিন আগে করতে অসুবিধাটা কোথায়? তুই দাঁড়া, আমি তোর জন্য কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। না, সবকিছু ঠিক আছে, তবে চোখের রেটিনা একটু প্রবলেম দেখা দিয়েছে, তো আমরা অপারেশনের ব্যবস্থা করছি। অপারেশনটা হয়ে গেলে তারপর বুঝতে পারবো কি অবস্থা আছে। আপনার মেহরবানি ডাক্তার সাহেব, আপনি একটা ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি খরচ করতে পারবো, আপনি কোনো চিন্তা করুন। দেখুন, আমরা ডাক্তার, যতটুকু আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো আপনার ছেলেকে ভালো করে তুলে দেবেন, আপনি নিশ্চিন্ত থাকেন। ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ। এখন রাত কটা বাজে? রাত 3টে বাজে। তুমি এখনো ঘুমোওনি? ঘুম আসছে না। আমার জন্য তোমার কষ্ট বেড়ে গেল। ছি, কি বলছো? আমি না দেখলে তোমাকে কে দেখবে? মা, বাবা, ওরা কোথায়? আমি বাবা মাকে পাঠিয়ে দিয়েছি। ডাক্তার সাহেব, এখানে অন্ধকার কেন ডাক্তার সাহেব? মা, আমি কিছু দেখছি না। বাবা, আমি সব অন্ধকার দেখছি। মা, বাবা, তোমরা কোথায়? আমি তোমাদের দেখতে চাই। বাবা, আমি তোমাদের দেখতে চাই। আমি কিছু দেখতে পারছি না বাবা। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনার চোখে প্রেশার পড়বে, আপনি কান্না করবেন না, আপনি শান্ত হন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনি এখন একটু রেস্ট করুন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়ুন, প্লিজ শুয়ে পড়ুন। আচ্ছা বিথি, তোমাকে একটা প্রশ্ন করি, ঠিক ঠিক উত্তর দিবে তো?
তোমার মামা হচ্ছে আমার বাবার বন্ধু। তারা দুজন মিলে 1 বছর ধরে চেষ্টা করছে তোমার আর আমার বিয়ে দিতে। এতদিন ধরে তোমার এই বিয়েতে অমত ছিল কেন? সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি একজনকে ভালোবাসতাম, ছোট বয়সে একসাথে চলাফেরা করতাম। একটা সময় পড়ালেখার জন্য সে দেশের বাইরে চলে যায়। উচ্চশিক্ষিত হয়ে দেশে ফিরে আসার পর তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে বিয়েটা হলো না কেন? এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে পারবো না। সরি, তোমার ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। আসলে বিয়ে শাদী সব আল্লাহরই হুকুম। এই 1 বছর ধরে আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু তোমার ছবি দেখার পর আমার আর কাউকে ভালো লাগেনি। এই 1 বছর তোমারই অপেক্ষায় ছিলাম। কি করেন? ছেলেটা মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আপনি বিধির মার কাছে গিয়ে বিয়ের দিন তারিখটা ঠিক করে আসেন। তুমি ঠিক বলেছো। কি করব বলতে পারছি না। ঠিক আছে, দেখুন, আপনার অন্ধ ছেলের সাথে আমার মেয়ে বিথির বিয়ে আমি কিছুতেই দিতে পারবো না। কিছুদিন আগেই তো আপনার সাথে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল, তখন তো কিছু বলেননি। কথা দিয়েছিলাম সত্য, কিন্তু সেই সময় তো আপনার ছেলে অন্ধ ছিল না। বিয়ের পর যদি আমার ছেলে অন্ধ হয়ে যেত তখন কি করতেন? সেই সময় ভাগ্যের লিখন হিসেবে মেনে নিতাম। আমার ছেলে অন্ধ হয়েছে তাতে কি হয়েছে? আমার ধন সম্পদ টাকা পয়সা কিছুরই অভাব নেই। আপনার মেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। আমাদের তো কোনো কিছুর কমতি নেই। আপনাদের যা কিছু আছে তা কিন্তু আমার বদৌলতে। আপনার স্বামী আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই আপনার স্বামীকে আমার মতো করে দিয়েছিলাম। সেই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু তাই বলে জেনে শুনে তো আমি একটা অন্ধ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আমার বড় ভাই তার বন্ধুর ছেলের সাথে বিথিকে বিয়ে দেওয়ার জন্য কথা পাকাপাকি করে রেখেছে, কিন্তু বিথির বাবার কথা রক্ষা করবার জন্য আমি আপনাকে কথা দিয়েছিলাম। ভাবি, একটু চিন্তা করে দেখুন, আমার ছেলে দৃষ্টিশক্তি হারিয়ে একদম ভেঙে পড়েছে। একথা শুনতে পেলে আমার ছেলেকে আমি আর বাঁচাতে পারবো না। আপনি বিতি মাকে আমাকে ভিক্ষা দিন, ভিক্ষা দিন। ভাইজান, আপনি আপনি আমাকে মাফ করবেন। দুঃখ করিস না বাবা, এটা আমার প্রাপ্য ছিল। আমি কল্পনা করতে পারিনি যে বিথির মা আমাকে এমনি ভাবে খালি হাতে ফিরিয়ে দেবে। তুই কোনো দুঃখ করিস না। থাক বাবা, আক্ষেপ করো না। আমি আজ অন্ধ, আল্লাহ আমার চোখের জ্যোতি কেড়ে নিয়েছে, তাই আমি সবার কাছে দয়ার করুণার পাত্র হয়ে গেলাম। থাক বাবা, কোনো চিন্তা করিস না বাবা। ডাক্তার তো বলেছে আর কয়েকদিন পর আবার তোর অপারেশন করলে তোর চোখের আলো আবার তুই ফিরে পাবি বাবা, আবার তুই ফিরে পাবি। ফিরে না আসতেও তো পারে, মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ? আল্লাহর উপর ভরসা রাখ বাবা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমনও তো হতে পারে তোর বিধির চাইতে আরো রূপবতী শিক্ষিত মেয়ে আসতে পারে। তুই আল্লাহর উপর ভরসা রাখ। শোনেন, আপনি ওই পাড়ার ইলিয়াস ঘটককে খবর দেন। ঠিক আছে গোরা। জি চাচা। এদিকে আয়। হ্যাঁ চাচা। ইলিয়াস ঘটককে বলবি এক্ষুনি আমার সাথে দেখা করতে, বলবি আমি বলেছি, ঠিক আছে? জি চাচা, আমি এক্ষুনি যাইতেছি। আচ্ছা আচ্ছা। এই ময়না ঘটক, এই মেয়েটি কার? কাসম মাস্টারের মেয়ে। এই মেয়েটার জন্য একটা ছেলে খুঁজতে বলেছে। এই বেটা, তোর কথার সাথে কাজের কোনো মিল নেই। তুই এই শুভ খবরটা আমায় আগে দিলি না কেন রে? কাসম মাস্টার বলেছে একজন সুশিক্ষিত ছেলে আনতে। এই বেকুব, তোর মাস্টার সাহেব বাড়িতে আছেন? কে? আমি নবী মেম্বার। দাঁড়ান, আসতেছি। আরে মেম্বার সাহেব জি, কেমন আছেন? আগে তো ভালো ছিলাম না, কিছুক্ষণ আগে মনটা একেবারে ফুরফুরা হয়ে গেছে। তা মাস্টার সাহেব, শুনলাম
আপনার মাইয়াটা বিয়ে দেওয়ার লাই চিন্তা ভাবনা করতেছেন? হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত ভালো পাত্রের সন্ধান পাইনি। আরে মাইয়া বিয়ে দিতে হইলে তো অনেক টাকা পয়সার দরকার আছে। চিন্তা করেছি ভিটে বাড়ি বিক্রি করে দেব। কিন্তু আপনার ভিটে বাড়ি তো আমার কাছে বন্ধেই আছে, বিক্রি করবেন কেমনে? ভিটে বাড়ি বিক্রি করে যে টাকাটা পাবো আপনার দেনা শোধ করে বাকি টাকা দিয়ে মেয়ের বিয়ে দেব। বলছিলাম কি, হ্যাঁ মাস্টার সাহেব, বলছিলাম কি, আপনার মায়েরটারে যদি আমার 3 নাম্বার বিবি করে আমার হাতে তুলে দেন, তাহলে জায়গাটাও থাকলো, মায়েরটারও বিয়ে হইল। মেম্বার সাহেব ভালো একটা প্রস্তাব করছে। আপনার কাছে মেয়ে বিয়ে না দিয়ে একজন শিক্ষিত অন্ধ ঘোড়ার কাছে আমার মেয়ের বিয়ে দেওয়াটা অনেক ভালো মনে করি। আমার মেয়ের মতো তো আপনারও মেয়ে আছে। এইসব কথা বলতে আপনার মুখে একটু আটকালো না মেম্বার সাহেব? ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমার কথাটা একটু ভাইবা দেখেন। জায়গাও থাকলো, বিয়েও হলো। তোমার পছন্দের তারিফ করতে হয়। পছন্দ হবে না মানে? এমন মেয়েই তো আমি মনে মনে খুঁজছিলাম। কি সুন্দর দয়াবতী মা আমার। ইলিয়াস, তাহলে আগামীকাল শান্তিগঞ্জে আমি পাকাপাকি করার জন্য যাব, ঠিক আছে? তুমি সকালে এসে আমাকে নিয়ে যাবে। জি হুজুর, আগামীকাল ঠিক 10টায় আপনাকে আমি নিতে আসবো। বাবা ইলিয়াস, জুম্মার পরে বিয়ের ব্যবস্থাটা করো। ঠিক আছে চাচা, আমি সব ব্যবস্থা করব। আইনান, নোবেল, আইনান, দোস্ত এসব কি করে হলো? আমি এসব কি দেখছি বন্ধু? আমার জীবন থেকে পৃথিবীর সব আলো নিভে গেছে, আর মুছে গেছে আমার সব স্বপ্ন। আইনান, দুঃখ করে কোনো লাভ নেই, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আমি তো তোর উপর অভিমান করেছিলাম, তোকে এত করে খবর দিলাম, কিন্তু তুই এলি না। আগে তুই বস, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তুই তো জানিস পুলিশের চাকরি, একটা জটিল কেস নিয়ে দৌড়ের উপরে ছিলাম। এর মাঝে তোর বিয়ের কার্ড পেয়ে সোজা তোর কাছে চলে এলাম। আচ্ছা, তোর চোখ কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই? ডাক্তার তো বলেছে ভালো হব, সান্ত্বনা নাকি সত্যি কিছুই বুঝি না। আমার পরিচিত এক হাসপাতালে প্রতি মাসে 3 দিনের জন্য বিদেশ থেকে একজন আই স্পেশালিস্ট আসেন। বিয়ের পর তুই উনাকে একবার দেখা। বিয়ে? বুঝো আবার চিত হয়ে শোয়ার শখ। তুই এসব কি বলছিস দোস্ত? বিয়ে মানুষের জীবনে আনন্দের বন্যা বয়ে আনে। হ্যাঁ নোবেল, আমার জীবনের বিয়েটা আনন্দের নয়, দুঃখের, কষ্টের, অনেক ব্যথার, অনেক করুণার। বিশ্বাস কর, আমার দুর্বিষহ জীবনে সাথে আরেকটা জীবনে নষ্ট হোক সেটা আমি চাই না। আমার অভিশপ্ত জীবনে কোনো নারী এসে সুখী হতে পারে না, পারে না। রোকেয়া, রোকেয়া, একটা কথা মনে রাখিস মা, স্বামী অন্ধ ঘোড়া হলেও তার পায়ের নিচেই কিন্তু স্ত্রীর বেহেশত। তাকে তুই তোর সোহাগ আদর দিয়ে আপন করে রাখবি, আর পারিস তো আমাকে ক্ষমা করে দিস। রোকেয়া, রোকেয়া, তুমি কথা বলছো না কেন? রোকেয়া, তুমি কোথায়? কথা বলছো না কেন? অন্ধ স্বামীর স্ত্রী হয়ে তুমি কি সুখী হতে পারবে? না, এই কথাটা বলো না লক্ষ্মীটি। তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিলাম। না গো না, তুমি যে আমার স্বামী, তোমার পায়ের নিচেই আমার বেহেশত। এটা কি তোমার মনের কথা? হ্যাঁ গো, এটা শুধু আমার মনের কথা নয়, এটা আমার আত্মার কথা।
তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। আমার জীবনে আর কোনো চাওয়া নেই, এটুকু চাওয়া সারা জীবন যেন তোমার মধুর কণ্ঠ শুনতে পারি। ওগো, এমন করে বলো না। এত সুখ যদি আমার কপালে না সয়। কেন সইবে না? তুমি যে আমার মনের মতন বউ। তুমি কাঁদছো? কই না তো, আমি কাঁদছি না। আমি জানি তোমার বুকে কতটা ব্যথা লুকিয়ে আছে। ওগো, তোমার ব্যথাই যে আমার ব্যথা, তোমার সুখই যে আমার সুখ। তোমার এই ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিজেকে আর ধরে রাখতে পারি না। আমার স্বামী কত সুন্দর, অথচ রোকেয়া, আমি অন্ধ জেনেও তুমি এই বিয়েতে মত দিলে কেন? আমি জানি তুমি অন্ধ হলেও তোমার মনের ভেতর সুন্দর দুটি চোখ আছে। রোকেয়া, হ্যাঁ, তোমাকে যে পেয়েছি এটাই আমার সৌভাগ্য, পরম পাওয়া। তোমাকে পেয়ে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার অন্ধকার জীবনে আলোর প্রদীপ। তাই যেন থাকতে পারি সেই দোয়াই করো।